আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি ক্যাবলস সংবাদ শিরোনাম। সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। প্রকৃতির সাথে সম্প্রীতি রেখেই উন্নয়ন, বৃক্ষমেলার উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী। পরিবেশ বান্ধব ও টেকসই দেশ গড়ে তুলতে সচেতন হওয়ার আহ্বান। আবারও ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাত। রাতে নিজ জন্ম শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন খামেনি। এবং বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে লড়বে ফেভারিট ফ্রান্স, প্রতিপক্ষ আফ্রিকান পাওয়ার হাউস মরক্কো। শুনছিলেন বিআরবি ক্যাবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে করা 3টি আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি জোবার রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটে ফিরতে আর কোনো আইনি বাধা থাকল না। হাইকোর্টের বাতিল করা 4টি বিষয় ছাড়া জাতির জনক, নারীদের সংরক্ষিত আসন, রাষ্ট্রের মূলনীতি সহ বাকি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জাতীয় সংসদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। পক্ষে ভোট পড়েছে 291টি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার। ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানের 54টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। 24-এর গণ আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর আলাদা দুটি রিটের পরিপ্রেক্ষিতে 2024 সালের ডিসেম্বরে পঞ্চদশ সংশোধনীর আংশিক অংশ বাতিল করে হাইকোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট সহ পঞ্চদশ সংশোধনীর 5টি অনুচ্ছেদ বাতিল করে বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া হয় পরবর্তী জাতীয় সংসদের উপর। পরে রায়ের বিরুদ্ধে 3টি আপিল হয়। আজকে রায়ের মর্মকথা হলো 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করা হলো। এছাড়া বাকি যে বিষয়গুলো ছিল এগুলো মহান জাতীয় সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। সংসদ সকলের সম্মিলিত প্রচেষ্টায় 2/3 মেজরিটিতে বাকিগুলোকে পাশ করবেন, কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না। পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল না হওয়ায় সংবিধানে সংকট রয়ে গেল বলে মন্তব্য করেন রিট আবেদনকারী বিশিষ্ট 4 নাগরিকের পক্ষের আইনজীবী। প্রধান উপদেষ্টার শপথ নেওয়া সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসেনি। বিচারপতিরা যে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারবেন সেই বিষয়ে একটা বিধান ছিল, সেটা ফিরে আসেনি। এবং আরও কিছু টেকনিক্যাল বিষয় ছিল। পঞ্চদশ সংশোধনী দিয়ে বিধান করা হয় যে সংসদ ভেঙে যাওয়ার 90 দিন আগেই নির্বাচন করতে হবে। তো সেই বিধান যদি বহাল থাকে তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব হয় না। আশা করি সংসদ জনস্বার্থে আমাদের নির্বাচনী ব্যবস্থা যেন আবারও সংকটে না পড়ে, যাতে আমাদের ভোটাধিকার নিশ্চিত থাকে, সে ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলেন, আপিলগুলো খারিজ করায় ফিরে এলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আদালতের রায় তো চূড়ান্ত। আদালতের রায়ে কিন্তু শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংশোধনী, সেটা বাতিলই করে নাই, হাইকোর্টের রায়ের মধ্যে সেটা কিন্তু রেস্টোরও করা আছে। এছাড়া ভিন্ন একটা মামলায় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ওই পার্টটুকু কিন্তু আপিল বিভাগে সেটেল হয়ে গেছে। তাহলে তো আসলে ওনাদের বক্তব্য স্বয়ংক্রিয়ভাবে এটা পার্লামেন্টে আসার কথা। তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। এই রায়ের মাধ্যমে অবসান ঘটল সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আইনি জটিলতা। তবে রায়ের পর্যবেক্ষণে কি আছে তা জানতে সব পক্ষকে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়া পর্যন্ত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। নির্দলীয় সরকারের অধীনেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ধারা বাতিলে হাইকোর্টের রায় বহাল থাকায় এমন সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানালেন আইনমন্ত্রী। নির্দলীয় সরকারের কাঠামো কেমন হবে আলোচনার মাধ্যমে তা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আরও জানান, সংবিধান পরিমার্জনে বিশেষ কমিটি গঠন করা হবে, পরে সেটি বিল আকারে উত্থাপন করা হবে সংসদে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে
2009 সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। 2 বছর পর সেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সংবিধান সংশোধন করে। বরাবরই সংবিধান সংশোধন বিল রাত্রি বেলায় পাশ হয়েছে, এবার আমরা দিনের বেলায় প্রকাশ্যে দিনের বেলায় পাশ করেছি। এরপর দলীয় সরকারের অধীনে 3টি নির্বাচন ব্যাপক বিতর্কিত হয়। আওয়ামী লীগের পতনের পর সংবিধানে তাদের করা 54টি পরিবর্তনকে অবৈধ বলে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। এর ফলে আগামী সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করা যাবে বলে জানান আইনমন্ত্রী। ইনশাআল্লাহ এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। রায়ের আলোকে রায়ের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেইটা বিবেচনা করে যে পাবলিক কনসালটেশনে দেব, সব শ্রেণীর মানুষের, সব মতের মানুষের, সব পথের মানুষের সাজেশন নেব। আইনমন্ত্রী জানান, আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে জুলাই সনদকে গুরুত্ব দিয়ে সংবিধান পরিমার্জন করা হবে। এরপর সেটি বিল আকারে উত্থাপন করা হবে সংসদে। রায় পাওয়ার পরে আমাদের সংবিধান সংশোধন একটা কমিটি হবে, সেই কমিটির প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়া যেভাবে আসে সেভাবে আসবে। আমরা 54টা বিষয়কেই অ্যাড্রেস করব। সংবিধান সংশোধনের মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব। রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে। এসব পরিবর্তনের ফলে আর কেউ ফ্যাসিজম কায়েম করতে পারবে না বলে আশা করেন আইনমন্ত্রী। ফ্যাসিজমকে চিরস্থায়ী বন্ধ। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ইনশাআল্লাহ। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে সরকারকে রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। অন্যদিকে সরকার জুলাই অভ্যুত্থানের চেতনার ধারে কাছেও নেই মন্তব্য করে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীতে এবি পার্টির আলোচনার সভায় এসব কথা বলেন তারা। জামায়াতের বক্তব্য আওয়ামী লীগকে উস্কে দিচ্ছে বলে সময় অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি নিয়ে এবি পার্টির আলোচনা সভা। শেখ হাসিনা ফাঁসবে, বাংলাদেশ বাঁচবে। আলোচনায় অংশ নেন সংসদ সদস্য, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় তারা বলেন, সংবিধান সংস্কার না করে সংশোধন করলে তা টেকসই নাও হতে পারে। উদাহরণ হিসাবে অতীতে সুপ্রিম কোর্টের রায়ে কোনো সংশোধনী বাতিল হয়ে যাওয়ার নজির তুলে ধরেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল। সংবিধান সংশোধনের জন্য সরকার কমিটি গঠন করেছে, আমরা বিরোধী দল সেখানে যাইনি। তাহলে আপনারা যে পথে হাঁটছেন এটা জন আকাঙ্ক্ষার পথ নয়, এটা জন আকাঙ্ক্ষার বিপরীত পথ। জুলাইয়ের রক্তের সাথে এটা বিশ্বাসঘাতকতার পথ। যদি জনগণের রায়কে কোর্টের মুখাপেক্ষি করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে দিয়ে আসবে না। বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করবে না। 12ই ফেব্রুয়ারির আগেই জামাত আমিরের এই উপলব্ধি হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিরোধী দলীয় নেতার বক্তব্য ফেসিবাদের পক্ষে যায় এমনটি উল্লেখ করে ঐক্যের বিকল্প নেই বলে জানান বিএনপি নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন। উনি বললেন যে তারা জিততেন, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই কথা তো শেখ হাসিনা বলতো। নির্বাচনের 4 মাস পরে জামাতের নেতা যদি এই কথা বলেন বা সংসদের বিরোধী দলের নেতা যদি এই কথা বলেন, তাহলে তো নির্বাচনের ফলাফল, নির্বাচনের প্রশ্নবিদ্ধ হয়। শেখ হাসিনা সবচেয়ে বেশি খুশি হবে যে আমি নাই, স্বৈরাচার নাই, দেখো এখনো নির্বাচন ব্যবস্থা কিভাবে এখনো শাটার্ড হয়, কিভাবে এটা এখন পর্যন্ত কার্যক্রম, এখানে এখনো ম্যানিপুলেশন হয়। সেটা সংস্কার যে আমার জীবন বদলে দেয়, যে আমাকে মানুষের মতো ভাবতে শেখায়, যে আমাকে মানুষের মতো বাঁচবার একটা সুযোগ করে দেয়। সেই রকমের যতগুলো সংস্কার ছিল তার একটা সংস্কার এই পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কালেমা খচিত পতাকা উড়ানোর পেছনে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। সাদা কাপড়ে কলেমা খচিত পতাকা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এটা একটা কনস্পিরেসি। এটা হচ্ছে শেখ হাসিনা আমলে জঙ্গি নাটক হতো, তারা এগুলো ক্রিয়েট করতো তাদের অপশাসনকে পাকাপোক্ত করার জন্য। সারা পৃথিবীকে দেখাতে চাইতো বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে। সুতরাং এই জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য আমি যে ক্রস ফায়ার দিয়ে মাঝে মধ্যে যা করি, আমার সরকার লাগবে, আমাকেই তোমরা রাখো।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের নিরাশ না হয়ে নতুন করে চিন্তা করার আহ্বান জানান বক্তারা। যার যার একটা অবস্থান, যার যার একটা লক্ষ্য আছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সবুজ, জলবায়ু সহনশীল, পরিবেশ বান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশকে জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করছে সরকার। গুরুত্ব দেওয়া হচ্ছে প্রকৃতির সাথে সম্প্রীতি রেখেই উন্নয়নে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত পরিবেশ মেলা, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। বন ও পরিবেশ মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশ বান্ধব অর্থনীতি গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের টিকে থাকার হাতিয়ার। অনুষ্ঠানে 6টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় পরিবেশ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ অবস্থার জন্য যেমন মানুষের অসচেতনতা দায়ী, তেমনি সবাই মিলে এ অবস্থার পরিবর্তনও সম্ভব। পরিবেশ সংরক্ষণে সরকারের নানামুখী উদ্যোগ আর পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেবে সরকার। পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে, আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান সরকার সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনর্খননের যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। তবে পরিবেশের উন্নয়ন শুধুমাত্র বৃক্ষরোপণ কিংবা খাল খননের উপরেই নির্ভর করে না। বর্জ্য ব্যবস্থাপনাতেই কিন্তু আমূল পরিবর্তন আনার কোনোই বিকল্প নেই। সরকার প্রধান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তুলতে ইকোসিস্টেম রক্ষা করেই সমৃদ্ধি নিশ্চিত করতে চায় সরকার। উন্নয়ন ও পরিবেশে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসাবে বিবেচনা করছি আমরা। পরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের আঙিনায় 2টি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর পুরাতন বাণিজ্য মেলার মাঠে বৃক্ষ মেলার উদ্বোধন করে মেলার স্টল পরিদর্শন করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। টানা 3 দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত বন্দর নগরী চট্টগ্রাম। গত রাত থেকে বৃষ্টি কিছুটা কমায় প্রধান সড়কগুলোর পানি নেমে গেলেও নগরীর অনেক এলাকায় এখনও হাঁটু থেকে কোমর সমান পানি। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন পানিবন্দী হাজারো মানুষ। গত 4 দিনে পাহাড় ধস, দেয়াল ধস ও পানিতে ডুবে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম থেকে আবুল হাসনাদের রিপোর্ট, জানাচ্ছেন জামিল হাসান শান্ত। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 412.3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত 4 দশকেরও বেশি সময়ের মধ্যে 24 ঘন্টায়, যা রেকর্ড। গত কয়েকদিনে টানা বর্ষণে অচল হয়ে পড়ে বন্দরনগরী। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। ডুবে যায় সড়ক, অলিগলি, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাহত হয় যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা। তবে বুধবার রাত থেকে বৃষ্টির তীব্রতা কমায় নগরীর প্রধান সড়কগুলোর পানি নেমে যাচ্ছে। স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচলও। তবে হালিশহর, কাতালগঞ্জ, আগ্রাবাদ, বাকলিয়া, চানগাঁও সহ বিভিন্ন এলাকায় এখনও জলাবদ্ধতা রয়ে গেছে। 8 দিন ধরে পানি তলই
ফাউটাও ঘা হয়ে গেছে, কোনো খানা পানি নাই, দানা পানি নাই, রান্না নাই, বাড়া নাই। বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসনে 2017 সাল থেকে বিভিন্ন প্রকল্পে প্রায় 10,000 কোটি টাকা ব্যয় হলেও প্রতি বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি হওয়ায় ক্ষোভ জানিয়েছে নগরবাসী। মানুষ সব অসুখে পড়ে গেছে 4 দিনের বন্দিতে, খানার পানি, বাইরে খানা দানা সবকিছুতে খুব একটা সমস্যার ভিতর আছে। ছোট ছোট বাচ্চা এগুলো নিয়ে কোথায় যাবে, কি করবে? তবে প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে। 1983 সালে হাইয়েস্ট 511 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তো আমাদের এই প্রকল্পের যে ডিজাইন, আমরা হিসাব করেছিলাম যে 500-550 মিলিমিটার বৃষ্টিপাত হলেও ইনশাল্লাহ আমাদের তেমন কিছু হবে না। আমাদের এক্সপেকটেশনের বাইরে একটু বৃষ্টিপাত হয়েছে, সাময়িকভাবে 2-2.5 ফিট পানি উঠেছে এবং এই পানিটা জলাবদ্ধতা আমি বলবো না, কারণ বৃষ্টি থেমে গেলে 1-1.5 ঘন্টার ভিতরে পানিটা নেমে যায়। এদিকে টানা বৃষ্টিপাতে গত 4 দিনে পাহাড় ও দেয়াল ধস এবং পানিতে ডুবে 3 শিশুসহ অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। আগামী কয়েকদিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা। চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় আছেন সহকর্মী ইরফানুল হক। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইরফান, বন্দরনগরীর জলাবদ্ধতার সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। চট্টগ্রামের জলাবদ্ধতার কথা যদি আমি বলি, কিছুক্ষণ আগে বৃষ্টি থামলেও কিন্তু এখন পর্যন্ত যেই সকল এলাকাতে জলাবদ্ধতা তৈরি হয়েছিল, যেই সকল এলাকাতে পানি ছিল, সেটা এখন পর্যন্ত পুরোপুরি আসলে নেমে যায়নি, যার ফলে আসলে সাধারণ মানুষের মধ্যে বেশ শঙ্কা তৈরি হয়েছে। এবং আমরা দেখেছিলাম যে সকল নিচু এলাকাতে পানি ছিল, সেটি যেখানে কোমর সমান ছিল সেটি এখন কমেছে কিছুটা, যেখানে হাঁটু সমান আছে। তবে পুরোপুরি নেমে না যাওয়াতে আসলে সাধারণ মানুষের জনজীবনে বেশ বিপর্যয় তৈরি হয়েছে। তারা নানা শঙ্কা প্রকাশ করছেন। অন্যদিকে যেহেতু চট্টগ্রাম একটি পাহাড়ি এলাকা, এখন পর্যন্ত গতকাল রাতে চট্টগ্রামে জেলার অধীনে চকরিয়াতে 2 শিশুর মৃত্যু হয়েছে পাহাড় ধসের কারণে। এর আগে এই 4 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত 6 জনের মৃত্যু আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। অন্যদিকে যেই সকল জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই সকল জায়গাতে আমরা গিয়েছিলাম এবং যেই সকল সেখানকার স্থানীয় বাসিন্দারা আসলে অভিযোগ করছেন, তারা বলছেন যে আসলে মেগা প্রজেক্টের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রায় 14,000 কোটি টাকার যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে তার সুফল এখন পর্যন্ত আসলে দৃশ্যমান হয়নি। অন্যদিকে এই প্রজেক্টের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আসলে এই প্রজেক্ট যদি একেবারে শেষ হয়ে যায় তাহলে হয়তো চট্টগ্রামের জলাবদ্ধতা কিছুটা কমে আসবে। অন্যদিকে নগরীর যে চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে রেল লাইন সড়ক রয়েছে সেই সড়কে এখন পর্যন্ত 2 থেকে 3 ফুট পানি থাকার কারণে সেই রেল লাইন এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। এছাড়া চট্টগ্রাম জেলার অধীনে এবং চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছিলাম যে আসলে বিভিন্ন জায়গাতে গাছ ভেঙে এবং সড়কটি আসলে অনেকটা নষ্ট হয়েছে, যার ফলে আসলে চলাচলের অনুপযোগী হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। জি ইরফান, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম সহ 4 পার্বত্য জেলায় পাহাড়ি ঢল ও বন্যার প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার আন্তরিকতার সাথে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু। জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, দুর্গত এলাকায় 1300 মেট্রিক টন খাদ্য ও 20 লাখ টাকা করে নগদ অর্থ সহায়তা পাঠানো হয়েছে। পাহাড় ধসে পর্যন্ত 30 জন নিহত হয়েছেন বলে সংসদকে অবহিত করেন দুর্যোগমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকা। আকস্মিক দুর্যোগে চরম মানবেতর অবস্থায় দুর্গতরা। এমন পরিস্থিতিতে 300 বিধিতে জাতীয় সংসদে সরকারের উদ্যোগ নিয়ে বিবৃতি দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। চট্টগ্রামে পাহাড়ি ধসে 5 জনের মৃত্যুবরণ হয়েছে, কক্সবাজারে 19 জন, রাঙ্গামাটিতে 1 জন, বান্দরবনে 5 জন। প্রত্যেকটি জেলায় 10 লক্ষ টাকা জিআর ক্যাশ পাঠিয়েছি এবং প্রত্যেকটি জেলায় আমরা 200 মেট্রিক টন করে চাউল বরাদ্দ দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদের মন্ত্রণালয় সচিব মহোদয় ওই অঞ্চলে অবস্থান করছেন এবং জেলা প্রশাসন, উপজেলা পরিষদকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা সার্বক্ষণিক দেখভাল করছেন। ভবিষ্যতে প্রাণহানি এড়াতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা সংসদকে জানান তিনি। যারা পাহাড়ের নিচে বসবাস করে, আমাদের অনেক পরিত্যক্ত জমি রয়েছে, খাস জমি রয়েছে, আমাদের মন্ত্রণালয়ে মজারের জমি রয়েছে, আমরা তাদের আশ্রয় কেন্দ্র
বা বাড়ি বানিয়ে দিতে চাচ্ছি। এ সময় সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও দুর্গতদের সহযোগিতা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সকালবেলা যে পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি জেলায় ত্রাণ বরাদ্দ দিয়েছেন। অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে আটক প্রবাসী কর্মীদের ফেরাতে সরকার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে অনেকটা আমরা নিয়ে এসেছি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। শুক্রবার দিবাগত রাত 1টায় লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। শনিবার দিবাগত রাত 3টায় মায়ামিতে লড়বে নরওয়ে ও ইংল্যান্ড। আর রোববার সকাল 7টায় কানসাস সিটিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া সুইজারল্যান্ড। ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরকে বিজয়ী করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। সন্ধ্যায় জাতীয় সংসদে সংসদ সদস্য পদে সরওয়ার আলমগীরকে শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন চট্টগ্রাম 2 আসনের ভোট গ্রহণ করলেও আদালতের আদেশে ফলাফলের গেজেট প্রকাশ থেকে বিরত থাকে ইসি। তার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ ছিল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী 31 আগস্ট হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ইসির এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এছাড়া স্থানীয় নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোট কক্ষ স্থাপনের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে কমিশন। ভোটার সংখ্যার অনুপাতে ভোট কক্ষ নির্ধারণে আগের নিয়ম সংশোধন করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সাধারণ নির্বাচনে গড়ে প্রতি 2000 ভোটারের জন্য একটি করে ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া 600 জন পুরুষ ভোটার এবং 500 মহিলা ভোটারের জন্য একটি করে ভোট কক্ষ নির্ধারণ করতে হবে। সালে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কোটা ভিত্তিতে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে 46,199 জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। একই সাথে সহকারী শিক্ষক পদে 151 জন রিট আবেদনকারীর মধ্যে থেকে মেধার ভিত্তিতে আগামী 60 দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি জোবার রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন। এছাড়া মামলা চলাকালীন এর মধ্যে নিয়োগ পাওয়া 6,531 জন শিক্ষকের নিয়োগ ন্যায় বিচারের স্বার্থে বহাল রাখতে বলেছেন সর্বোচ্চ আদালত। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরন্তর চেষ্টাকে কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আহ্বান জানান। হিন্দু সম্প্রদায়ের রথযাত্রাকে নির্বিঘ্ন উৎসব মুখর করতে সারা দেশে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান রিজভী। প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অবহেলার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে এ সময় অভিযোগ করেন তিনি। দেশের সামগ্রিক যে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী যে প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন অগ্রগতির দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য, সেখান থেকে যাতে কেউ কোনো উস্কানি দিয়ে কোনো এজেন্টরা কোনো কাজ করতে না পারে সেই দিকে সতর্ক দৃষ্টি রেখে এদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একইভাবে কাজ করবে এবং অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক শক্তি রাজনৈতিক দল আছে তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি তারাও যাতে একইভাবে কাজ করে। এবার অর্থ সংবাদ। কাঁচামাল আমদানি শুল্ক কমিয়ে লিথিয়াম ব্যাটারি প্যাক উৎপাদনে এসআরও জারি করায় এই খাতে প্রসার ঘটবে বলে জানিয়েছেন বিনিয়োগকারীরা। তাদের মতে আমদানি শুল্ক 58 থেকে 15% করায় দেশীয় শিল্প প্রতিষ্ঠানের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে। তবে কমিটি গঠন সহ অতিরিক্ত শর্তাবলীর কারণে এই সুবিধা ভোগ করতে বিলম্ব হবে বলে অভিমত ব্যবসায়ীদের। মনির হোসেন তপুর রিপোর্ট। স্থানীয়ভাবে লিথিয়াম ব্যাটারি ও লিথিয়াম ব্যাটারি প্যাক উৎপাদন শিল্প গড়ে তুলতে কাঁচামাল কম শুল্কে আমদানির সুযোগ দিয়ে সম্প্রতি এসআরও 166 জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR।
এসআরও অনুযায়ী লিথিয়াম আয়ন, সোডিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি প্যাক উৎপাদনে ব্যবহৃত নির্ধারিত কাঁচামাল, যন্ত্রপাতি ও উপকরণ কম শুল্কে আমদানি করা যাবে। পরিবেশ বান্ধব রিনিউয়েবল এনার্জি শিল্প বিকাশে আমরা গত 2 বছর যাবৎ ঝুঁকি নিয়ে উৎপাদনে আছি। আমাদেরকে সরাসরিভাবে সরকার সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এসআরও জারি করেছে। এই এসআরওর মাধ্যমে সিপিসি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, আমরা আমাদের ব্যবসাটা সুষ্ঠুভাবে চালিয়ে নিতে পারবো। এ সুবিধা পেতে প্রতিষ্ঠানকে বিডা ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নিবন্ধিত হতে হবে। লেড অ্যাসিড ব্যাটারির যে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাবে এবং রিনিউয়েবল এনার্জির বিকাশে দেশের মানুষও ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত পাবে এবং এই সরকারেরও বিশাল একটা অ্যাচিভমেন্ট হিসেবে এটা গণ্য হবে। লিথিয়াম আয়ন ব্যাটারির এসআরও বাস্তবায়ন কার্যক্রম এবং সিপিসি কোড জারির প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার খেলার খবর। দ্বিতীয় ওয়ানডে জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে 248 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে 25 রানের পরাজয়ে সিরিজে ফিরতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মেহেদী হাসান মিরাজদের। বাংলাদেশের ইনিংস ওপেন করেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 106 রান। এর আগে হারারেতে টসে হেরে ব্যাটিং করে বেন কারানের অপরাজিত 111 রানের দারুণ ইনিংসে 6 উইকেটে 247 রান তোলে জিম্বাবুয়ে। 58 রানে অপরাজিত থাকেন ব্রাড ইভান্স। বাংলাদেশি বোলারদের মধ্যে 2টি করে উইকেট তুলে নেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। 80টি দলের 600-র বেশি সাঁতারুর অংশগ্রহণে শনিবার থেকে মিরপুরে শুরু হচ্ছে 38তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিওএ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুব রহমান শাহিন এই তথ্য জানান। তিনি বলেন, 4 দিনের এই আসরে মোট 106টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রত্যেক ইভেন্টের 3 বিজয়ীকে পদক ও আর্থিক পুরস্কার দেওয়া হবে। আর পদক জয়ে শীর্ষ পুরুষ ও নারী সাঁতারুকে ট্রফি ও আর্থিক পুরস্কার দেওয়া হবে। 14 জুলাই সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন নৌবাহিনী প্রধান ও সাঁতার ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। প্রকৃতির সাথে সম্প্রীতি রেখে উন্নয়ন, বৃক্ষমেলার উদ্বোধনে বলেন প্রধানমন্ত্রী। পরিবেশ বান্ধব ও টেকসই দেশ গড়ে তুলতে সচেতন হওয়ার আহ্বান। আবারও ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত। রাতে নিজ জন্ম শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন খামেনি। এবং বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে লড়বে ফেভারিট ফ্রান্স, প্রতিপক্ষ আফ্রিকান পাওয়ার হাউস মরক্কো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।